প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার ছাত্র ছাত্রীবৃন্দ, আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের যুক্তির উপাদান সম্পর্কে আলোচনা করব। মূলত একটি যুক্তি গঠন করতে গেলে আমাদের যে যে জিনিস লাগে তার মধ্যে যুক্তির উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ। যুক্তির উপাদানগুলো ছাড়া আমরা কোনোভাবে একটি বৈধ যুক্তি গঠন করতে পারি না। যুক্তিবিদ্যা পদের গুরুত্ব অপরিসীম। এই যে পদ, যুক্তির উপাদানের মধ্যে পদ একটি গুরুত্বপূর্ণ জিনিস। যুক্তিবিদ্যা পদের গুরুত্ব অপরিসীম। পদ একটি যুক্তির ক্ষুদ্রতম একক। এবং আরেকটি যে কথা সেটি হলো যে যুক্তির উপাদান পাঠটি পড়লে আমরা যে যে শিক্ষণীয় জিনিস আমরা শিখব সেগুলো হলো যুক্তির উপাদানসমূহ আমরা বর্ণনা করতে পারবো, পদের অর্থ ব্যাখ্যা করতে পারবো, পদ ও শব্দের পার্থক্য বর্ণনা করতে পারবো, পদের শ্রেণী বিভাগ বর্ণনা করতে পারবো, পদের ব্যক্তার্থ যথার্থ ব্যাখ্যা করতে পারবো, পদের ব্যক্তার্থ যথার্থ তুলনা করতে পারবো, বিভিন্ন প্রকার পদের বর্ণনা দিতে পারবো, যুক্তিবাক্যের ধারণা ব্যাখ্যা করতে পারবো, যুক্তিবাক্যের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, সাধারণ বাক্য যুক্তিবাক্যের মধ্যে বিশ্লেষণ করতে পারবো, অবধারণ ও যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো, বাক্যের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবো, যুক্তিবাক্যের রূপান্তর প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবো, পদের ব্যাপ্তির ধারণা বর্ণনা করতে পারবো, পদের ব্যাপ্তির নিয়ম বর্ণনা করতে পারবো এবং AEIO বাক্য পদের ব্যাখ্যা করতে পারবো। প্রথমেই আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো পদ। যুক্তিবাক্যে পদের গুরুত্ব অপরিসীম। পদ একটি যুক্তির ক্ষুদ্রতম একক। আমরা জানি একটি যুক্তি কয়েকটি বাক্যের মাধ্যমে, যুক্তিবাক্যের মাধ্যমে গঠন হয় এবং প্রত্যেকটি যুক্তিবাক্যে দুটি করে পদ থাকে। সেই কারণে এখানে বলা হয়েছে পদ একটি যুক্তির ক্ষুদ্রতম একক। যুক্তিবিদ্যার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো অনুমান। এটি আমরা যখন অনুমান পড়েছি তখনও বলেছি যুক্তিবিদ্যার কেন্দ্রীয় আলোচ্য বিষয়ই হচ্ছে অনুমান। কারণ যুক্তিবিদ্যা মূলত অনুমান নিয়েই একটি বৃহৎ পরিসরে আলোচনা করে এবং কিভাবে বৈধ অনুমান গঠন করা যায় এবং বৈধ অবৈধ অনুমানের কিভাবে পার্থক্য করা যায় এগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করি। অনুমানের ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তি। আমরা যে অনুমানটি গঠন করি সেটি আমরা যে ভাষায় যে প্রকাশিত যে রূপটি সেটিকে আমরা বলি যুক্তি। একটি যুক্তি একাধিক যুক্তিবাক্যের সমন্বয়ে গঠিত, আর যুক্তিবাক্য গঠিত হয় দুইটি পদের মাধ্যমে। তাহলে একটি যুক্তি একাধিক যুক্তিবাক্যের সমন্বয়ে গঠিত হয় এবং প্রত্যেকটি যুক্তিবাক্যের ভিতরে দুটি করে পদের সমন্বয়ে সেই যুক্তিবাক্যটি হয়ে থাকে। বিষয়টি অনেকটা ব্যাকরণের ভাষার মতো। যেমন মানুষ তার মনের ভাব প্রকাশে করে ভাষার মাধ্যমে, ভাষা গঠিত হয় বাক্য দ্বারা আর বাক্য গঠিত হয় শব্দ দ্বারা। তাহলে যুক্তিবাক্যের যে যুক্তির গঠন প্রক্রিয়া এবং ভাষার যে আমরা ব্যাকরণে যে ভাষার যে গঠন প্রক্রিয়া প্রায় একই রকম দেখি। কারণ মানুষ তার মনের ভাব প্রকাশ করে যুক্তির মাধ্যমে, মনের ভাব প্রকাশ করে ভাষার মাধ্যমে, ভাষা প্রকাশ করে কতগুলো বাক্যের মাধ্যমে এবং বাক্য গঠিত হয় কতগুলো শব্দের মাধ্যমে। ঠিক অনুরূপভাবে আমরা যুক্তি গঠন করি কয়েকটি যুক্তিবাক্যের মাধ্যমে এবং প্রত্যেকটি যুক্তিবাক্য আবার দুইটি পদের দ্বারা সমন্বিতভাবে সৃষ্ট হয়। যুক্তি গঠিত হয় কতগুলো যুক্তিবাক্য দ্বারা আর যুক্তিবাক্য গঠিত হয় দুইটি পদ দ্বারা। এখন একটি যুক্তিবাক্যের মাধ্যমে আমরা দেখব যে যুক্তিবাক্য কিভাবে গঠিত হয়।
এখানে আমরা একটি যুক্তি দাঁড় করিয়েছি। যুক্তিটি হলো সকল বাংলাদেশি হয় মানুষ, আশ্রয় বাক্য 1, আশ্রয় বাক্য 2, রহিম হয় একজন বাংলাদেশি, এবং এখান থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হলো রহিম হয় মানুষ। এই যে উপরের দৃষ্টান্তটি বিশ্লেষণ করলে দেখা যায় যুক্তি 3টি যুক্তিবাক্যের সমন্বয়ে গঠিত। এই যে একটি যুক্তি আমরা দাঁড় করালাম, যুক্তিটি 1, 2, 3 তিনটি যুক্তিবাক্যের সমন্বয়ে গঠিত। এখানে প্রথম দুটি আশ্রয় বাক্য এবং তৃতীয়টি হলো সিদ্ধান্ত। তাহলে প্রতিটি যুক্তিবাক্য হয়েছে আবার 2টি পদের সমন্বয়ে। তাই অনুমানকে পরিপূর্ণভাবে বুঝতে হলে যুক্তিবাক্য এবং পদের আলোচনা অনস্বীকার্য। এই লক্ষ্যেই এই অধ্যায়টিতে পদ এবং যুক্তিবাক্য সম্পর্ক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। যে 2টি পদের মাধ্যমে প্রত্যেকটি যুক্তিবাক্য গঠিত হয়েছে সে পদ দুটি হলো 1, 2, 1, 2, 1, 2। আমরা দেখি প্রত্যেকটি যুক্তিবাক্যের মধ্যে 2টি করে পদ রয়েছে, 1টি 2টি, 1টি 2টি, 1টি 2টি। তাহলে যুক্তিবাক্য গঠন করতে গেলে যে জিনিসটি অপরিহার্যভাবে আমাদের দরকার হয় সেটি হচ্ছে পদ। এখন আমরা এই যে পদের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব, যে বিভিন্ন যুক্তিবিদ কিভাবে পদের সংজ্ঞা দিয়েছেন এবং পদকে আবার 2 অর্থে ভাগ করেছেন। একটি হলো ব্যাপক অর্থে, আর একটি হলো সংকীর্ণ অর্থে। এই যে পদকে আবার 2 ভাগে ভাগ করেছে, ব্যাপক অর্থে এবং সংকীর্ণ অর্থে, এগুলো আমরা আলোচনা করব। পদের সংজ্ঞার আলোচনা পূর্বে অর্থ সম্পর্কে জানা প্রয়োজন। আমরা যে পদের যে সংজ্ঞাটি দিব তা জানার আগে আমাদের অর্থ সম্পর্কে জানা প্রয়োজন। এগুলোকে পদের অর্থটিকে 3টি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। তাহলে পদের সংজ্ঞা দেওয়ার আগে আমাদের যে জিনিসটি জানতে হবে সেই জিনিসটি হলো অর্থ সম্পর্কে জানতে হবে, এবং এগুলোকে পদের 3টি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। এগুলো হলো উৎপত্তিগত অর্থে, ব্যাপক অর্থে এবং সংকীর্ণ অর্থে। 3টি হলো উৎপত্তিগত অর্থে, ব্যাপক অর্থে এবং সংকীর্ণ অর্থে। প্রথমে আমরা দেখব উৎপত্তিগত অর্থে পদকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। পদ একটি বাংলা শব্দ, এর ইংরেজি পরিভাষা হচ্ছে টার্ম। এই যে ইংরেজি টার্ম শব্দটি, এই টার্ম শব্দটি এর পরিভাষিক রূপ বাংলায় এসে হয়েছে হলো পদ। ইংরেজি টার্ম শব্দটি এসেছে আবার ল্যাটিন শব্দ, টার্মিনাস। এই যে ল্যাটিন শব্দ, এটা হলো ল্যাটিন শব্দ টার্মিনাস। এই যে টার্মিনাস ল্যাটিন শব্দ থেকে ইংরেজি টার্ম বা পদ শব্দটি এসেছে। এই টার্মিনাস শব্দের বাংলা অর্থ হলো প্রান্ত বা সীমা। টার্মিনাসের 2টি অর্থ আছে, সেটি হলো প্রান্ত বা সীমা। এই যে ল্যাটিন শব্দ টার্মিনাস, এর আবার 2টি অর্থ, একটি হলো প্রান্ত, একটি হলো সীমা। তাহলে বলা যায় একটি বাক্যের 2 প্রান্তে যে শব্দগুলো অবস্থান করবে সেই শব্দগুলোকে বলা হয় পদ। যেহেতু ল্যাটিন শব্দটি প্রান্ত বা সীমা বলা হয়েছে, সেই হিসাবে আমরা বলতে পারি যে একটি বাক্যের 2 প্রান্ত বা 2 সীমাতে যে 2টি শব্দ অবস্থান করবে
তাদেরকে আমরা পদ বলতে পারি, বা সেখানে সেই শব্দ যুগলকে আমরা বলবো পদ। যেমন এখানে আমরা দেখি রহিম বাংলাদেশি, রহিম মানুষ, বাংলাদেশ মানুষ। এখন এখানে সকল জিনিসটি যদিও বাংলাদেশের আগে বসেছে, তবু এটি পদ হবে না। এখন আমরা একটি উদাহরণ দিতে পারি যে কিভাবে প্রান্তে থাকে। এখানে যেমন দেখালাম ঠিক তেমনি মানুষ হয় মরণশীল। এই যে এখানে মানুষ একটি পদ এবং মরণশীল একটি পদ, এবং এই যে বাক্যটিতে মানুষ এবং মরণশীল দুই প্রান্তে অবস্থান করেছে, তাই উৎপত্তিগত অর্থে মানুষ এবং মরণশীল শব্দ দুটিকে বলা হয় পদ। পদের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে পদের সংজ্ঞা দিয়েছেন, এবং প্রথম আমরা দেখব, তোমরা যুক্তিবিদ জোসেফের নাম শুনেছ, প্রখ্যাত যুক্তিবিদ। তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন তার অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক। জোসেফ তার অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক এই গ্রন্থটিতে পদের একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, উই মে ডিফাইন টার্ম অফ থট অ্যাজ হোয়াট এভার ক্যান বি থট অফ অ্যাজ দি সাবজেক্ট প্রেডিকেট অফ এ প্রপোজিশন। তাহলে তিনি কি বলেছেন? উই মে ডিফাইন টার্ম অফ থট অ্যাজ হোয়াট এভার ক্যান বি থট of as the subject predicate of a proposition। যুক্তিবিদ জোসেফ তার an introduction to logic গ্রন্থে পদের সংজ্ঞায় এভাবেই দিয়েছেন। এরপর আরো দুজন যুক্তিবিদ মিলিতভাবে পদের যে সংজ্ঞাটি দিয়েছেন, সেই যুক্তিবিদ দুজন হলো ল্যাটা ও ম্যাকবেথ। ল্যাটা ও ম্যাকবেথের মতে একটি পদ হলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়। একটি পদ হচ্ছে একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়। যুক্তিবাক্য যার সম্বন্ধে কিছু বলা হয় বা যা কিছু বলা হয় তার জন্য এই পদ ব্যবহৃত হয়। তাহলে ল্যাটা ও ম্যাকবেথ মিলিতভাবে যে সংজ্ঞাটি দিয়েছেন পদ সম্বন্ধে, সেটি হলো একটি পদ হলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয়। এখানে যুক্তিবাক্যটিতে বাংলাদেশ হলো উদ্দেশ্য এবং মানুষ হচ্ছে বিধেয়, এবং আমরা দেখেছি এই দুটি হলো পদ। ঠিক একইভাবে যুক্তিবিদ ল্যাটা ও ম্যাকবেথ বলেছেন একটি পদ হলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়। যুক্তিবাক্যের যার সম্বন্ধে কিছু বলা হয়, যেমন এখানে মানুষের সম্পর্কে কিছু বলা, বাংলাদেশিদের সম্পর্কে কিছু বলা হয়েছে। আবার আরেকটি টিচার বলেছেন যা কিছু বলা হয় তার জন্য এই পদ ব্যবহৃত হয়, এবং যা কিছু বলা হয় বাংলাদেশের সম্বন্ধে যা কিছু বলা হয়েছে সেটি হলো মানুষ, সেটি ও পদ দ্বারা ব্যবহৃত হয়। এই কথাটি তিনি সুন্দরভাবে তারা দুজন মিলিতভাবে বলেছেন। এবং যুক্তিবিদ পিকে রায় এর মতে, পিকে রায় আরেকজন যুক্তিবিদ, তিনি বলেছেন একটি যুক্তিবাক্য যার সম্পর্কে কিছু বলা হয় অথবা যা কিছু বলা হয় তাই পদ। যুক্তিবিদ পিকে রায় বলেছেন একটি যুক্তিবাক্যের যার সম্বন্ধে কিছু বলা হয় এবং যা কিছু বলা হয় তাই পদ। একদম ছোটভাবে খুব সুন্দরভাবে তিনি বুঝিয়েছেন। একটি যুক্তিবাক্য আমরা এখানে দেখতে পাই মানুষ হয় মরণশীল, এখানে যার সম্বন্ধে কিছু বলা হয়েছে, কার সম্বন্ধে বলা হয়েছে? মানুষের সম্বন্ধে বলা হয়েছে, এবং যা বলা হয়েছে কি বলা হয়েছে? মরণশীল বলা হয়েছে। তাহলে এই কথাটি যুক্তিবিদ পিকে রায় বলেছে একটি যুক্তিবাক্যে যার সম্বন্ধে বলা হয় এবং তার সম্বন্ধে যা কিছু বলা হয় তাই পদ। এখানে মানুষের সম্বন্ধে বলা হয়েছে এবং মানুষের সম্বন্ধে বলা হয়েছে মরণশীল, এই কারণে মানুষ এবং মরণশীল দুটি হচ্ছে পদ। কিন্তু যেখানে আমরা আগে দেখেছিলাম উৎপত্তিগতভাবে
পদ হলো একটি যুক্তিবাক্যের দুই প্রান্তে যে যে বাক্য থাকে তাকে পদ বলা হয়, কিন্তু এখানে এই প্রান্তের বাক্যটিকে আমরা পদ বলি নাই। এই যে যুক্তিবিদ পি.কে. রায়ের যে যুক্তিটি, এখান থেকে আমরা দেখতে পাই যে এখানে সকল সকল একটি ওয়ার্ড, এখানে এর সম্বন্ধে কিছু বলা হয়নি বা কারোর সম্বন্ধে এটা বলা হয়নি, সে কারণে এটি পদ হয়নি। পদ হলো বাংলাদেশ এবং মানুষ, কিন্তু অন্য দুটিতে রহিম এবং বাংলাদেশ, রহিম এবং মানুষ আগে এবং পিছে আছে, যে কারণে এখানে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে এটি এই কারণে সকল পদ হয় নাই। এখানে এই যে যুক্তিবিদগুলো যে উদাহরণগুলো দিল, এখান থেকে তোমরা হয় জোসেফ বা পি.কে. রায় যে কোনো একটি তোমরা ইউজ করবে। দুটি দিতে বললে দুটি দিবে, তিনটি দিতে বললে তিনটেই দিবে। তো সবথেকে ছোট এবং সাবলীলভাবে পি.কে. রায় যে যুক্তিবিদ পি.কে. রায় বলেছেন, একটি যুক্তিবাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় এবং যা কিছু বলা হয় তাই পদ। খুবই সহজ, যার সম্বন্ধে বলা হয় এবং যা কিছু বলা হয়। সুতরাং আমরা বলতে পারি পদ হলো সেই সব শব্দ বা শব্দ সমষ্টি। যেহেতু পদ একটি বা দুটি হয়, সে কারণে আমরা বলেছি যে সকল শব্দ বা শব্দ সমষ্টি যার যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় হতে পারে। এখানে এটি উদ্দেশ্য, এটি বিধেয়, এটি উদ্দেশ্য, এটি বিধেয়, এটি উদ্দেশ্য, এটি বিধেয়। তাহলে পদ হলো সেই সকল শব্দ বা শব্দ সমষ্টি যার যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হতে পারে। যুক্তিবিদরা তাকেই পদ বলেছেন। এবার যুক্তিবিদরা পদের অর্থকে আগেই বলেছিলাম আমি দুটি দৃষ্টিকোণ থেকে ভাগ করেছেন। এই যে যুক্তিবিদরা পদের অর্থকে যে দুইটি দৃষ্টিকোণ থেকে ভাগ করেছেন, সেই দুটি দৃষ্টিকোণ কি? একটি হলো ব্যাপক অর্থে আর একটি হলো সংকীর্ণ অর্থে। এখানে ব্যাপক অর্থে এবং সংকীর্ণ অর্থের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে, সেটা আমরা দেখব। ব্যাপক অর্থে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার হওয়ার যোগ্যতা রাখে। এখানে যে কথাটি মুখ্য সেটি হলো এই যে যোগ্যতা শব্দটি। এই যোগ্যতা শব্দটির মাধ্যমেই আমরা ব্যাপক অর্থে এবং সংকীর্ণ অর্থে যে পদের যে অর্থ, এই দুটির মধ্যে পার্থক্য নির্দেশ করতে পারবো। সে কারণে এই যোগ্যতা শব্দটিকে তোমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে বলা হয়েছে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে তাকে পদ বলা হয়। তাহলে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে তাকে পদ বলা হয়। এখানে কোনো শব্দের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হওয়ার প্রয়োজন নেই। যেহেতু শুধু যোগ্যতা থাকলেই হবে, সেহেতু কোনো যুক্তিবাক্যে এই শব্দগুলোকে উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহার হওয়ার যোগ্যতা থাকলেই হবে, ব্যবহার হতে হবে এমন কোনো কথা নেই। কেবলমাত্র শুধু ব্যবহার হওয়ার যোগ্যতা থাকলেই হবে। যেমন আমরা বলতে পারি রাম, রহিম, রবি, মানুষ, গরু, ছাগল, গাছ ইত্যাদি। আমরা এখানে রাম, রহিম, রবি, মানুষ, গরু, ছাগল ইত্যাদি যে শব্দগুলো ব্যবহার করলাম, এই শব্দগুলো কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হয়নি। এখানে যেমন রহিম বা মানুষ বা বাংলাদেশি ইত্যাদি বা মরণশীল ব্যবহৃত হয়েছে, এই শব্দগুলো কোথাও কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হয়নি। আমরা র্যান্ডম কিছু শব্দ লিখলাম, কিন্তু যে বিষয়টি হলো এখানে গুরুত্বপূর্ণ সেটি হলো যে প্রত্যেকটি শব্দেরই যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা আছে। কিন্তু আমি যদি এখানে লিখতাম এবং, ও, সকল, এই ধরনের বাক্যগুলো, এবং, ও, সকল, এই ধরনের বাক্যগুলো কিন্তু যুক্তিবাক্যে কখনো উদ্দেশ্য বা
বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না। এখানে এবং ও সকল এই বাক্যগুলো উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু কারণ এগুলোর উদ্দেশ্য বা বিধেয় হিসাবে যুক্তিবাক্যে ব্যবহৃত হওয়ার মতো কোনো যোগ্যতা নেই। এই যে এবং ও কেবল সকল কিছু এই ধরনের যে শব্দগুলো, এগুলো কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না, বা এদের সেই যোগ্যতা নেই। সে কারণে ব্যাপক অর্থে হলো এগুলোকে আমরা পদ বলতে পারি না, কিন্তু আমরা রাম, রহিম, করিম, মানুষ, গাছপালা, গরু, ছাগল, মরণশীলতা, সৃজনশীলতা, সুন্দর ইত্যাদিকে আমরা যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহার করতে পারি। সে কারণে যেহেতু এই শব্দগুলোর যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা আছে, সেই কারণে ব্যাপক অর্থে এই শব্দগুলোকে আমরা পদ বলি। এই শব্দগুলোকে এবার আমরা দেখব যে সংক্ষিপ্ত অর্থে আমরা কোনগুলোকে পদ বলি। আগে আমি যে কথাটি বলেছিলাম যে খেয়াল রাখতে, সেটি হলো যোগ্যতা কথাটি। এখানে যে শব্দ সংকীর্ণ অর্থে, ঠিক এখানে একটু পার্থক্য আমরা দেখব। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হয়ে আছে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে সংকীর্ণ অর্থে আমরা পদ বলি। যে শব্দ বা শব্দ সমষ্টিতে কোনো যুক্তিবাক্যে শুধুমাত্র ব্যবহৃত হয়ে আছে সংকীর্ণ অর্থে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে শুধু আমরা পদ বলি। এখানে আমরা দেখব যে আগে আমরা অনেক শব্দ নিয়েছিলাম, কিন্তু যুক্তিবাক্যে এখানে ব্যবহৃত হয়েছে কি বাংলাদেশি, মানুষ, রহিম, বাংলাদেশি, রহিম, মানুষ। এই শব্দগুলি এই যুক্তিবাক্যে ব্যবহৃত হয়ে আছে। শুধুমাত্র যে শব্দগুলি কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হয়ে আছে সেগুলোকে সংকীর্ণ অর্থে আমরা পদ বলি। এখানে যে শব্দ বা শব্দ সমষ্টি কেবল যুক্তিবাক্যে ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলোই পদ বলে বিবেচিত হবে। এই যে শব্দগুলো যুক্তিবাক্যে ব্যবহৃত হয়েছে শুধু এইগুলোকেই পদ বলে বিবেচিত হবে। এই অর্থে কেবলমাত্র যোগ্যতা থাকলেই কোনো শব্দকে পদ বলা যাবে না। আগে যেমন যোগ্যতা থাকলেই আমরা ব্যাপক অর্থে কোনো শব্দকে পদ বলেছিলাম, এখানে যদি শব্দগুলো যুক্তিবাক্যে ব্যবহৃত হয়ে না থাকে তাহলে র্যান্ডম কোনো শব্দ নিয়ে তাকে আমরা পদ বলতে পারবো না। সংকীর্ণ অর্থে শুধুই আমরা সেই শব্দকেই পদ বললো যেটি কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হয়েছে উদ্দেশ্য বা বিধেয় হিসাবে, এবং যে শব্দের কোনো যোগ্যতা থাকলেই তাকে আমরা পদ বলবো না। অবশ্যই তাকে কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে হবে, কারণ বাক্যে ব্যবহৃত না হওয়া পর্যন্ত একটি শব্দের অর্থ সুস্পষ্ট হয় না। আমরা যখন বলি রহিম, করিম, রাম, সীমা, গাছ, গরু, গাধা ইত্যাদি এই ধরনের যে শব্দগুলো আমরা বলি, বা মরণশীলতা, সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, কবি, দার্শনিক, বিজ্ঞানী, আমরা যে কথাগুলোই বলি না কেন র্যান্ডামলি এইভাবে বললে সংকীর্ণ অর্থে বা এর ব্যবহার না হলে যুক্তিবাক্যে আসলে এগুলোকে আমরা যথার্থভাবে পদ বলতে পারি না। কখন এগুলোকে আমরা পদ বলতে পারবো? এই রহিম যখন একটি যুক্তিবাক্যে রহিম হয় মানুষ উদ্দেশ্য হিসাবে ব্যবহৃত হয়েছে, বা মানুষ যখন বিধেয় হিসাবে ব্যবহৃত হয়েছে, শুধুমাত্র তখনই আমরা এদেরকে পদ বলতে পারবো। কারণ বাক্যে ব্যবহার না হওয়া পর্যন্ত একটি শব্দের অর্থ কখনো সুস্পষ্ট হয় না। কারণ এই যে রহিম, করিম, রাম, সীমা, যা তা আমরা বললাম, এইগুলোর অর্থ আসলে আমরা কোনো নির্দিষ্ট করে কিছু বলতে পারি না। কিন্তু আমরা জানি পদের অর্থ স্পষ্ট হতে হবে। যেহেতু পদের অর্থ স্পষ্ট হতে হবে, সেহেতু আমরা যখন বলি আকাশ হয় নীল, তখন
আকাশ এবং নীল দুটি পদের অর্থই, আকাশ হয় নীল, আকাশ এবং নীল দুটি পদের অর্থই সঠিকভাবে আমরা বুঝতে পারি। এবং এটি যেহেতু একটি বাক্য এবং এটি যখন আমরা যুক্তির মধ্যে আরও বাক্যের মাধ্যমে একটি যুক্তি গঠন করব, তখন এটি একটি পরিপূর্ণ অনুমান হবে, তখন এটি আমরা পদ হিসেবে বিবেচনা করব। এখানে আকাশ ও নীল শব্দ দুটি পদ, কেননা সংকীর্ণ অর্থে যুক্তিবাক্যে কোনো শব্দ ব্যবহৃত না হলে তাকে পদ বলা যাবে না। এই দুটি মূলত ব্যাপক অর্থে এবং সংকীর্ণ অর্থের পার্থক্য। ওই যে বলেছিলাম যে কথাটি, সেটি হলো যোগ্যতা। এই যোগ্যতা থাকলেই আমরা ব্যাপক অর্থে পদ বলতে পারি, কিন্তু যুক্তিবাক্যে ব্যবহৃত না হওয়া পর্যন্ত সংকীর্ণ অর্থে আমরা তাকে পদ বলবো না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৩য় অধ্যায় যুক্তির উপাদান সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, যেখানে আমরা পদের আলোচনা করলাম এবং পরের ক্লাসে আমরা পদ ও বাক্য নিয়ে আলোচনা করব বা পদ ও শব্দ নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা যদি পারি পদের শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা সকলে সুস্থ থাকো এবং সকলে মাদক দ্রব্য থেকে দূরে থাকো, কারণ মাদকের ভয়াবহতা সম্পর্কে তোমরা সবাই জানো। মাদক দ্রব্য সেবন, বিক্রয়, উৎপাদন এই ধরনের কার্যক্রমে যারা জড়িত তাদেরকে তোমরা এড়িয়ে চলবে, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবে এবং সরকারি সরহদ্দি কলেজের প্রত্যেকটা ছাত্র তোমরা মাদক থেকে দূরে রাখবে, তোমাদের আত্মীয় স্বজনকে দূরে রাখবে এবং মাদকের বিরুদ্ধে তোমরা একটি এমন সামাজিক আন্দোলন গড়ে তুলবে যার নেতৃত্বে থাকবে তোমরা, এবং তোমাদের দ্বারাই পিরোজপুর তথা বাংলাদেশ মাদকমুক্ত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং তোমরা পড়াশোনার মধ্যে থাকবে, খেলাধুলার মধ্যে থাকবে, সর্বোপরি সুস্থ সুন্দর জীবনযাপন করবে ও দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, মাদক মুক্ত থাকো, সবাইকে ধন্যবাদ।